দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বিশ্বের সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে সক্ষম উন্নয়নশীল দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনের সুযোগ দেওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে কোভিড সামিটে যোগ দিয়ে তিনি কথা বলেন। একই সাথে 2022 সালের আগস্টের মধ্যে দেশের 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি। আর এই সময় করোনা পরবর্তী সুন্দর ভবিষ্যতের জন্য নিজের 3টি কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। Vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. To build forward better, we are focusing on first, inclusive growth policies with focus on improved healthcare system and social safety net programs. Second, sustainable economic recovery, putting emphasis on innovation, job creation and investment. And third, climate resilience and transition to low carbon development. ই-কমার্স খাতে প্রতারণা নিয়ে এবার সরব সরকারের প্রভাবশালী মন্ত্রীরা। অর্থমন্ত্রী মনে করেন ই-কমার্সের প্রতারণার দায় এড়াতে পারে না বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। আর বাণিজ্য মন্ত্রী বলছেন ই ভ্যালি অরেঞ্জের মতো আর কোনো প্রতিষ্ঠান যাতে মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছেন তারা। জানান ই ভ্যালির গ্রাহকদের অর্থ কিভাবে ফেরত দেওয়া যায় সেই পথ এখন খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। অতি লোভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার নজির নতুন নয় এদেশে। সবশেষ উদাহরণ ইভেলি অরেঞ্জ নামের ই-কমার্স প্রতিষ্ঠান। এর আগে যুবক, ডেস্টিনি, ইউনিপে2ইউ সহ শত শত নাম সর্বস্ব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নিঃস্ব হন গ্রাহকরা। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা অর্থ ফিরে পেয়েছে এমন নজিরও এখনো তৈরি হয়নি। ইভেলি অরেঞ্জের মূল হোতারা এখন কারাগারে। কিভাবে গ্রাহকদের হাজার কোটি টাকা উদ্ধার হবে সে বিষয়ে সদুত্তর নেই কারো কাছেই। বাণিজ্যমন্ত্রী অবশ্য আশ্বস্ত করছেন গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে চেষ্টার কমতি নেই তাদের। এক পাশে কত লায়াবিলিটি আছে জেনুইন, আর এক পাশে নতুন অবস্থা তো অ্যাসেট ভ্যালুটা কি আছে, এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে, সেটাও যে আমাদের কথাই শেষ হবে তা না। অর্থ মন্ত্রণালয় রয়েছে, কোর্টের কোথাও যদি কোনো আটকানো থাকে সেটাও দেখতে হবে। তবে আমরা পজিটিভলি চেষ্টা করব। রাজধানীর টিসিবি ভবনে ভার্চুয়াল এক মেলার উদ্বোধন করতে এসে তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না ইভ্যালির। সামনের দিনগুলো আমরা অত সতর্ক থাকবো এই ব্যাপারে। আর কোম্পানি তো বললাম না যে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েও কিন্তু শুরু করেছে কাজ। ভোক্তা যারা তারা যেন ওই 2 টাকার মাল 1 টাকায় পাইলে লাভ দিয়ে না পড়ে। তবে ভিন্ন কথা বলেছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন গ্রাহকদের বিপুল অর্থের দায় এড়াতে পারে না সরকার। এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, এখানে বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আছে। আগে ম্যানুয়ালি করতো, এখন ইলেকট্রিক্যালি করতেছে। এখন ডিজিটাইজড হইতে এখন এগুলো করা হচ্ছে। মানুষ বিশ্বাস করে এখন কতদিকে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করতে হবে, গভর্নমেন্টকে দেখতে হবে অফকোর্স। শুধু আশ্বাস নয়, না বুঝে বিনিয়োগ করা গ্রাহকরা এখন তাকিয়ে তাদের মূলধনের দিকে। আমরা আমাদের পণ্য চাই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ক্রেতা বিক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগে সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র্যাব। অনেকে তার মুক্তি দাবি করলেও পাওনা বুঝে পেতে আদালতের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ।
ইভ্যালিতে পণ্য ডেলিভারির মেয়াদ 5 মাস পেরিয়ে গেলেও তা না পাওয়ায় বুধবার ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন এক গ্রাহক। এ বিষয়ে শুনানি নিয়ে রুল সহ ইভ্যালির সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। আমাদের ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে কেন ইভ্যালিকে অবসায়ন করা হবে না সেই মর্মে রেসপন্ডেন্টদেরকে যারা আছে তাদের, যাতে করে ইভ্যালি তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা অন্য কোনোভাবে ট্রান্সফার না করতে পারে। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার রোধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন 2 আইনজীবী। রিটে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। ইভ্যালির সহ অন্যান্য ই কমার্স কোম্পানির গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে এবং তাদের যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সেই টাকাগুলি কিভাবে ফেরত দেওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা একটি রিট পিটিশন ফাইল করেছি। সাম্প্রতিক সময়ে দেশে অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন বৃদ্ধি পাওয়ায় গড়ে উঠেছে হাজার হাজার ই কমার্স প্রতিষ্ঠান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিনা ভোটে নির্বাচিত হওয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। যদিও গেল সোমবার অনুষ্ঠেয় 160 ইউনিয়ন পরিষদ এবং 9 পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মাহবুব তালুকদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদের 43 জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে। ভোটারদের নির্বাচন বিমুখতাও আমার কাছে গণতন্ত্রের জন্য অশনি সংকেত মনে হয়। ত্রাসের রাজত্ব থেকে জনগণকে মুক্ত করতে করণীয় কি? দ্বিতীয় দিনের মতবিনিময় সভায় অংশ নিয়ে নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে সেটিই জানতে চেয়েছে দলের হাইকমান্ড। বৈঠক শেষে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবারের বৈঠকটি শুরু হয় বিকেল 4টায়, শেষ হয় রাত 10:30টায়। অংশ নেন চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এই 5টি সাংগঠনিক বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সভাপতিরা। মির্জা ফখরুল বলেন, আলোচনায় গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার পূর্ণ মুক্তির আন্দোলনের প্রক্রিয়া নিয়ে, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের বিষয়টিও। বৃহস্পতিবারও নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির নীতি নির্ধারকরা। দেশে একটা ভয়াবহ ত্রাসের একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে। এর হাত থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই কেন্দ্রীয় কমিটির আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে মতামত নিচ্ছি এবং আমরা ভবিষ্যতে আমাদের যে দলের রাজনীতির এবং সামগ্রিকভাবে জাতীয় রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। বিএনপি জামাত ছেড়ে রাজনৈতিক মাঠে আসলে মানুষও বিএনপিকে বিরোধী দল হিসেবে স্বাগত জানাবে। রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর কৃষি ভাবনা বিষয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই সময় তিনি কৃষি জমির পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, কৃষকদের কল্যাণেই জাতির পিতা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন। বিএনপি যদি তাদের এই ভুলগুলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মানুষকে সংগঠিত করেন, তাহলে একটা ভালো বিরোধী দল হিসাবে তারা গড়ে উঠবে। এই জামাত, জঙ্গি, সন্ত্রাসী, তালেবান এদেরকে সাথে রেখে বিএনপি এদেশে আর কোনোদিনই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বাকশাল গঠনের নামের মধ্যেই তো এটার পরিচয়। কৃষক শ্রমিকের জন্য, তাদের কল্যাণের জন্য তিনি তার জীবনের পরিণত বয়সে গিয়ে সর্বশেষ রাজনৈতিক যে কাজটি হাতে নিলেন, বাকশাল গঠন করলেন। আমি বাকশালের সমর্থক। প্রেমিকাকে গণধর্ষণ এরপর আত্মহত্যা করতে বাধ্য করার প্রতিশোধ নিতে বন্ধু আলামিনকে খুন করেন ডায়মন্ড। দিনাজপুর থেকে গ্রেপ্তারের পর সিআইডির কাছে খুনের দায় স্বীকার করেন তিনি। ঢাকায় সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশ সুপার মুক্তাধর। নাইমাল জিকর প্রতিবেদন।
গেল ৩ সেপ্টেম্বর ফেনীর পৌরসভার পশ্চিম বিজয়সিংহ দারপাড়া গ্রামের হাজী ফরিদ মিয়ার টিন শেড কলোনিতে নৃশংসভাবে খুন হন আলামিন। আলামিনকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই তোফাজ্জল আহত হন। ভুক্তভোগীদের আর্তনাদে এলাকার লোকজন টের পেলে পালিয়ে যান হামলাকারী ডায়মন্ড। ঘটনার ১৯ দিনের মাথায় দিনাজপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ডায়মন্ডকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে ডায়মন্ড জানান তার প্রেমিকা পপি মণ্ডলকে গণধর্ষণ এবং আত্মহত্যা করতে বাধ্য করে আলামিন। প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার জন্য আমরা কাজ শুরু করি এবং আমরা যখন এই হত্যাকাণ্ড কেন সংগঠিত হলো, তার পর্দার আড়ালে যে ঘটনাটি ছিল, কিভাবে তিনি এই হত্যাকাণ্ডটি সংগঠন করেছেন, সমস্ত কিছুই তিনি স্বীকার করেছেন। আমরা এই হত্যায় যে ছুরিটি ব্যবহৃত হয়েছিল সেটিকেও আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। পপি আসলেই নির্যাতনের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। আত্মহত্যা যে প্ররোচনা বা যৌন নিপীড়নের যেই ঘটনাটি সামনে আসলো সেটা আরো অধিকতর তদন্ত করে পুনরায় পরবর্তী যে ধারাবাহিক কার্যক্রমগুলি আছে সেটা পরিচালিত হবে। এই ঘটনায় আলামিনের চাচা বাদী হয়ে ডায়মন্ডকে একমাত্র আসামি করে ফেনী থানায় মামলা দায়ের করেন। জেলায় নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আশুলিয়ায় ১৯ দোকান লুটের ঘটনায় আটক ডাকাতরাই রাপা প্লাজায় স্বর্ণ চুরির ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছে সিআইডি। বুধবার সকালে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। তিনি বলেন, আশুলিয়ার ঘটনায় গ্রেপ্তার ৭ জনের মধ্যে ২ জন ছিল রাপা প্লাজার ঘটনায় জড়িত। এরা মূলত লুট করা এসব স্বর্ণ গলিয়ে তাঁতি বাজারের বেশ কিছু দোকানে বিক্রি করত বলেও জানায় সিআইডি। নাইম আলজিকুর আরেকটি প্রতিবেদন। ৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাপা প্লাজায় গ্রিল ভেঙে ঢুকে পড়ে বেশ কয়েকজন চোর। এই সময় ভবনটির দ্বিতীয় তলায় থাকা রাজলক্ষ্মী জুয়েলার্সের তালা ভেঙে লুট করা হয় প্রায় ১.৫ কোটি টাকার ২০০ ভরি সোনা। ঘটনার ঠিক ৭ মাসের মাথায় আশুলিয়ায় ১৯টি দোকানের ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার করা হয় আশুলিয়ায় লুটের ঘটনার সঙ্গে জড়িত এক নারী সহ ৭ জনকে, যাদের মধ্যে ২ জন রাপা প্লাজায় ডাকাতির সাথে জড়িত বলে জানায় সিআইডি। রাপা প্লাজার ডাকাতির ঘটনায় তাদের দেওয়া তথ্য মোতাবেক ৫ থেকে ৬ জন সেদিন সেখানে ছিলেন। তাদের মধ্যে সবুজ রায়, আব্দুর রহিম, দেলোয়ার, আরো কয়েকটি নাম তারা আমাদেরকে বলেছেন। সিআইডির এই কর্মকর্তা জানান, লুট করা স্বর্ণালংকার গলিয়ে তাঁতিবাজারের বেশ কিছু দোকানে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল চক্রটি। কামাল স্টোর, রিজিয়া বুলিন স্টোর, আমরা যেই নামগুলি পেয়েছি সেখানে আমরা গিয়েছি বা কিছু দোকান আমরা সেখানে বন্ধ পেয়েছি, কিন্তু আমরা তাদের দেওয়া তথ্য মোতাবেক কিন্তু স্বর্ণ সেখান থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হলাম। রাপা প্লাজার ঘটনায় আরো বেশ কয়েকজনের পরিচয় জানতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। খুব শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সমর্থ হই, তারপরে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সিলেটের ওসমানী নগর এলাকায় ইউসিবিএল ব্যাংকের এটিএম লক ভেঙে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগের দল। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার হারুন রশিদ জানান, আসামিরা প্রযুক্তিতে খুবই পারদর্শী ছিল। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাছ পড়লে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে, তবে কমেছে দৈনিক শনাক্ত। আজও দৈনিক শনাক্তের হার রয়েছে ৫% নিচে। ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৩৭৬ জন। রোগী শনাক্তের হার ৪.৭৯%। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে সরকারি হিসেবে এখনো পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭,৩১৩ জন। আর শনাক্ত হওয়া ১,৩৭৬ জনকে নিয়ে এখনো পর্যন্ত মোট ১৫,৪৭,১৭৬ জন সরকারি হিসেবে শনাক্ত হলেন। করোনার সংক্রমণের হার ৫% থেকে শূন্যে নামিয়ে আনতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের মুখপাত্র বলছেন, শূন্যের কোটায় নামিয়ে অন্তত 2-3 সপ্তাহ পর্যন্ত সেই অবস্থা ধরে রাখতে পারলে কোভিড-19 মুক্ত হবে বাংলাদেশ। আর বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজন বিপুল সংখ্যক মানুষকে টিকা প্রয়োগ, তবেই কমিয়ে আনা সম্ভব হবে সংক্রমণের হার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। টানা 201 দিন পর দেশে করোনা সংক্রমণের হার নেমেছে 5% নিচে। তবে এই পরিস্থিতিতেও সন্তুষ্ট নয় স্বাস্থ্যসেবা বিভাগ। দেশব্যাপী লকডাউনে বিধিনিষেধ এড়াতে সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনাই যার একমাত্র সমাধান। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর রবিদ আমিন বলছেন, সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে অপেক্ষা করতে হবে অন্তত 2 থেকে 3 সপ্তাহ। সে অবস্থাকে করোনা মুক্ত বলা সম্ভব। আমরা 4% সুখী নই। আমাদের বাংলাদেশের সরকারের তরফ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটাকে শূন্যতে নিয়ে আসতে চাই এবং সেই শূন্য অবস্থানে নিয়ে রাখতে চাই 2 থেকে 3 সপ্তাহ। তবে হয়তো আমরা বলতে পারবো আমরা কোভিড-19কে নিয়ন্ত্রণ করতে পেরেছি। করোনা সংক্রমণ কমিয়ে আনতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা হতে পারে বড় সমাধান, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম 80% যখন করতে পারবো তখনই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তার আগে কিন্তু আমাদের এই যে ধারাটা এখন 5% নিচে নেমে আসছে, ধারাটা যদি অব্যাহত থাকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সবকিছু মিলে নিয়ন্ত্রণ অবশ্যই আমাদের চলে আসবে। এটার জন্য মানুষকে দরকার অবশ্যই সচেতন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। কাজেই সংক্রমণ 5% নিচে নেমে আসায় স্বস্তির কিছু নেই বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মতে বিধিনিষেধ শিথিলতায়ও মানতে হবে স্বাস্থ্যবিধি, নিতে হবে করোনা টিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। সংবাদে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে কেউ যেন পানি ঘোলা না করতে পারে এবং সরকারের সাথে সাংবাদিকদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নষ্ট করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দর সাথে বৈঠকে এই আহ্বান জানান তথ্যমন্ত্রী। বলেন, সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের বিষয়ে ভুল বুঝাবুঝির অবকাশ নেই। সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU সভাপতি মুরসালিন নোমানি ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। বৈঠকের পর সাংবাদিক নেতারা বৃহস্পতিবারের সমাবেশ কর্মসূচি স্থগিত করে। কোনো অবকাশ নেই। আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বিষয়টা দেখছি এবং এই বিষয়টি নিয়ে কোনো একটি মহল যাতে পানি ঘোলা করতে না পারে, পানি ঘোলা করে যাতে সাংবাদিকদের সাথে সরকারের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং সাংবাদিকরা আমাদের উন্নয়ন সহযোগী এবং এই ক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি মেনে নেওয়ার আশ্বাসে 32 ঘন্টা পর পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। বুধবার দুপুরে সচিবালয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ধর্মঘট আহ্বানকারীরা। পরে এই নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন তারা। এর আগে অগ্রিম আয়কর প্রত্যাহার সহ 15 দফা দাবিতে মঙ্গলবার ভোর 6টা থেকে পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়। এই সময় দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন রপ্তানিমুখী কাঁচামাল ও জরুরি পণ্যের ব্যবসায়ীরা। ভাবে আমাদের কাছে উত্থাপন করেছেন। আমরা এই সবগুলো দাবি আমরা মনে করি যে এই দাবিগুলো যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এইগুলি এখনই করা উচিত, সেগুলো আমরা বলেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের 72 ঘন্টার যে কর্মবিরতি ছিল, আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আজকের এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা আনন্দিত। আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি NDPর 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেনারেল ইব্রাহিম সহ আরো অনেকে।
বাংলাদেশ সেনাবাহিনীর সজোয়া কোরের ৮ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বগুড়ায় মাঝিরা সেনানিবাসে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে সেনা প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। এ সময় সাজোয়া কোরের সব ইউনিটের একটি চৌকস দল সেনা প্রধানকে গার্ড অফ অনার দেয়। তিনি সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। সরকারের বিশেষ অনুমতিতে বুধবার রাত ৮টা পর্যন্ত ১০৪ টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। বুধবার বিকেলে বেনাপোল দিয়ে ইলিশের ট্রাক ভারতে প্রবেশ করে। বাংলাদেশ থেকে দুটি প্রতিষ্ঠান এই পণ্য সরবরাহ করে। আমদানি করে ভারতের একটি প্রতিষ্ঠান। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে গেল সোমবার ভারতের কাছে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এর আওতায় বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারক ৪০ টন করে মোট ২০৮০ টন ইলিশ পাঠাতে পারবেন ভারতে। এরই অংশ হিসেবে বুধবার প্রথম চালানে ৭টি প্রতিষ্ঠানের ১০৪ মেট্রিক টন ইলিশ ভারতে গেল। ২৩ মেট্রিক টনের প্রথম চালান ইন্ডিয়া চলে গেছে। এর মধ্যে দামে মাছের দাম ছিল প্রত্যেক কেজি $10 হিসাবে। ২০১২ সালে রপ্তানি বন্ধের পর ২০১৯ সালে দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এই প্রক্রিয়া দুদেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এরপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে আমাদের দুই দেশের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আরও আমাদের ভালো হবে। আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আরও দুই দেশের সম্পর্ক গভীর হবে। ইলিশ রপ্তানির ক্ষেত্রে দ্রুততম সময়ে কাস্টমস ও অন্যান্য কাজ শেষ করা হয় বলে জানান বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা। মাছের কোনো জাম থাকে না, মাছ রিসেবল পণ্য, যে কারণে সাথে সাথে মাছ চলে যায়, তো মাছের কোনো সমস্যা হবে না। আগামী ১০ অক্টোবরের মধ্যে ২০৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চলতি ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬.৮% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এই কথা জানায় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মহামারী থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার পেতে শুরু করেছে। স্বাস্থ্য ও মহামারী পরিচালন ব্যবস্থার উপরে উল্লেখযোগ্য চাপ সত্ত্বেও সরকার উপযুক্ত অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিকে সুসংহত করছে। সঞ্চয়পত্রের মুনাফা কমলেও প্রান্তিক বিনিয়োগকারীদের তাতে কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী হামা মুস্তাফা কামাল। তার যুক্তি, ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ছাড় দেওয়া হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, প্রয়োজনে আবারও বাড়ানো হবে সঞ্চয়পত্রের সুদহার। তার যুক্তি, সঞ্চয়পত্রের সুদহার বেশি হওয়ায় সবাই এদিকে আসছে। সুদহার কমানোর ফলে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন মুস্তাফা কামাল। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে ১৫ লাখ টাকার উপরে সঞ্চয়পত্রের সুদহার কমানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী। এখনো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কম্পেয়ার টু আদার ইনস্ট্রুমেন্টস বেশি। এখন আমরা সবকিছু বিবেচনায় আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ড ১৫ লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিই। সংবাদের রিপোর্ট জানিয়ে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবে বিরোধিতা করেছে জার্মানি। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সাংবাদিকদের বলেছেন, এই ধরনের তালেবান শো কোনো কাজে আসবে না, বরং
মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলো কাজে প্রমাণ করতে হবে। খবর আল জাজিরা এই খবরটি জানিয়েছে। জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অল্প ব্যবধানে কানাডার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এই নিয়ে জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো কানাডার নির্বাচনে জয়ী হলেন। নির্বাচনে লিবারেলরা 157টি আসনে জয় পেয়েছে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার 170 আসন। ট্রুডো নির্ধারিত সময়ের আগে এই আগাম নির্বাচন ডেকেছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়। মন্ট্রিলে এক বক্তব্যে সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ট্রুডো। এবারে নিউজ 24 স্পোর্টস। অবশেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিলেন বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রুজান। দায়িত্ব নিয়ে নিজেই ঘোষণা করলেন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের প্রাথমিক দল, আর যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অ্যালিটা কিংসলে। তবে তার খেলা না খেলা নির্ভর করছে ফিফার ছাড়পত্র পাওয়ার ওপর। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। এর আগে বহুবার বাফুফে ভবনে এসেছেন কোচ অস্কার ব্রুজন, তবে এবারের আশাকান নতুন পরিচয়ে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের দায়িত্ব এখন এই স্প্যানিশের কাঁধে। এদিন ঘোষিত হয়েছে 26 সদস্যের প্রাথমিক দল, যেখান থেকে মূল স্কোয়াড হবে 23 জনের। দলে ফিরেছেন 6 ফুটবলার। আশরাফুল রানা, আতিকুর রহমান ফাহাদ, মানিক মোল্লা বাদশারা আছেন প্রাথমিক দলে। বাদ পড়েছেন 2 প্রবাসী ফুটবলার। সাফ নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট, তবে আমরা ভালো ফলাফল অর্জনের যোগ্য। লিগের সেরা পারফর্মারদেরকেই নেওয়া হয়েছে দলে। সাফে 5 দলের শক্তিমত্তা নিয়েও বিশ্লেষণ করেছেন অস্কার। দলের ফুটবলারদের উপর তার আস্থার কথা জানান ঠিক এভাবেই। প্রতিটি দলেরই সমান সুযোগ থাকছে। আমি ভারত, মালদ্বীপে দীর্ঘ সময় কাজ করেছি, তাদের ফুটবল সম্পর্কে আমার জানা আছে। আমরা মূলত নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে টার্গেট করেই এগোবো। এটি সত্যি, র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও তাদের সাথে বাংলাদেশের পার্থক্য খুব বেশি না। ভারতের ফুটবলাররা ফিজিক্যালি এগিয়ে। সাফে হেড কোচের সঙ্গে পরিবর্তন হয়েছে পুরো কোচিং স্টাফ। দায়িত্বে থাকবেন বসুন্ধরা কিংসের অস্কারের সঙ্গে কাজ করা সহকারী গোলরক্ষক কোচ ও ফিটনেস ট্রেনার। আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ থাকছে, তার সাথে মাহবুব হোসেন রক্সি এবং আসিফুজ্জামান। আমাদের গোলকিপার কোচ থাকবে একে নুরুজ্জামান নয়ন, এবং তার সাথে ফিটনেস ট্রেনার থাকবে হাভিয়ার ফ্লোরেস, এবং ফিটনেস কোচ থাকবে আইভান রাজলক। বুধবার থেকে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। বৃহস্পতিবার বিকেলে শুরু হবে মাঠের অনুশীলন। 28 সেপ্টেম্বর মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে প্রথম ডাক পাওয়া এলিটার খেলা না খেলা নির্ভর করছে ফিফার ছাড়পত্র পাওয়ার উপর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিলেটে 4 দিনের একমাত্র টেস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 122 রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। দিন শেষে ইজাজ 8 ও সাইদি অপরাজিত রয়েছেন 11 রানে। সিলেটে ওপেনিংয়ে নামা নাবিল ও ইফতেখারের ব্যাটে ইনিংসের সূচনা ভালো করে বাংলাদেশ। এই দুইজনের জুটি থেকে আসে 46 রান। নাবিল 20 রানে ফেরার পর 37 রানে আউট হন ইফতেখার। এরপর খালিদ দ্রুত ফিরলেও আইস মোল্লা ও মেহরাবের ব্যাট ভালো এগোচ্ছিল টাইগার জুবারা। এরপরে 162 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শাফি ও জাজাইয়ের উইকেট হারিয়ে 40 রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে আফগানিস্তান জুবারা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।